আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আজ আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আমরা শুরুতেই একটা আহ, কিছুটা কি বলবো, নেতিবাচক খবর বলেন অথবা দুঃখজনক খবর বলেন, সেটা দিয়ে শুরু করতে হুম, চাই। যে টিআইবি ওনারা একটা জরিপ করেছেন, যোগাযোগ বিভিন্ন সঙ্গে সঙ্গে কথা বলে দেখেছেন। এই জরিপটা বেসিক্যালি হুম, হয়েছে 2024-এর নভেম্বর থেকে 25-এর অক্টোবর পর্যন্ত, মানে পুরো সময়টা অন্তর্বর্তীকালীন সরকারের। এবং সেখানে তারা দেখিয়েছে এই সময়ে ঘুষি লেনদেন হয়েছে 12,633 কোটি টাকা। যে হুম, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তারা একটা ন্যায় নীতির শাসন প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব নিয়েছিল, দেশে একটা আইনের শাসন কায়েম করবে তারা, এবং তারা দেখিয়ে দিবে তারা কি সংস্কার করতে চায়, যা তারা নিজেদের মধ্যে বাস্তবায়ন করে দেখাবে। তাদের আমলেই এই যে দৃশ্যটি আমি বললো, কি বলবে না? কি বলার আছে? ইউনুস ফেরেস্তা হিসাবে এসেছিল, ফেরেস্তা কি জিনিস সেটা আবার দেখিয়ে দিয়েছে পাবলিককে। যে টিএভি তার যে রিপোর্ট সেখানে বলছে যে 2023 সালে তারা আওয়ামী লীগ সরকার থাকতেও এরকম একটা জরিপ করেছিল, সেটার তুলনায় এই যে 25-এর এটাকে তারা কম্পেয়ার করেছে। কম্পেয়ার করতে গিয়ে তারা দেখাচ্ছে যে আহ, দেশের বিভিন্ন সেবা খাতে, মানে যারা সেবা খাতে সেবা গ্রহীতা যারা, তাদের মধ্যে 81% আপনার কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছে। যেটা 2023 সালে আওয়ামী লীগ আমলে ছিল 70.9%, মানে কি 71%, ধরেন 81 এবং 71%, তার মানে 10% আরো বেড়েছে। এবং সবচেয়ে বেশি দুর্নীতি তারা দেখিয়েছে পাসপোর্ট উত্তোলনের ক্ষেত্রে বা পাসপোর্ট খাতে। এবং এটা বেড়ে দাঁড়িয়েছে যাতে এটা এই যে ইয়েটা 2023 সালের ঘুষের শিকার যারা হয়েছিলেন তাদের মধ্যে হচ্ছে 50.8% সেবা গ্রহীতা, যা 2025 সালে দাঁড়িয়েছে 63%। তার মানে এখানেও দেখেন 13-14 মতো বেড়েছে, 13 তো বাড়ছেই। তো এইগুলো নিয়ে পাবলিকের মাথার মধ্যে তো এখন ঢুকেছে যে ইউনুস কি শাসন আমাদেরকে দিয়ে গিয়েছিল, যে তার লোকজন, যেটা আমরা যাদের তাদের কাছে যেটা আশা করেছিলাম, যে তারা একটা এমন একটা সহি সমাজ আমাদেরকে উপহার দেবে যেখান দিয়ে মানুষ একটা দৃষ্টান্তমূলক হতে পারে, যে নির্বাচিত সরকারগুলো আমাদেরকে যেভাবে দলীয় করণের শিকার হই, আবার আমরা সেবা খাতেও সেখানেও নানা রকম দুর্নীতি থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তার কোনো খায়েশ নাই অন্য কিছু, তার সরকারের আমলে পরিস্থিতি আরো বেশি খারাপ ছিল। এবং সেখানে শুধু কথার কথাই বলেছে ইউনুস, সেখানে ব্যক্তিগতভাবে বা তার সরকার এমন কোনো পদক্ষেপ নেয় নাই যে যেখানে এগুলো প্রিভেন্ট হতে পারে এবং এই দুর্নীতি কমতে পারে। বরং তার সরকারের বিভিন্ন ব্যক্তি দুর্নীতিতে আশ্রয় নিয়েছিল। এখন পত্রপত্রিকায় বেরোচ্ছে ইউনুস স্বয়ং দুর্নীতিতে আশ্রয় নিয়েছিল। নিজের যে দুর্নীতির মামলাগুলো ছিল সেগুলো সে খারিজ করে দিয়েছে। এবং তার তার বিরুদ্ধে করের যে মামলা ছিল সেটা খারিজ করে দিয়েছে। এবং যে বিভিন্ন আর্থিক লাভবান যেগুলো হয়েছে সেগুলো তো এর মধ্যে পত্রিকা এসেছে, নতুন করে কিছু বলার নাই। তার মানে এটা একটা প্রতিষ্ঠিত হলে যে বড় বড় কথা বলে শুধু ক্ষমতা দখল করলে হয় না বা ক্ষমতায় আসলে হয় না, এই যে সরকার পরিচালনা যে একটা কঠিন বাস্তবতা সেটাও জানতে হয়। এবং এই সমস্ত আনাড়ি লোকজনকে দিয়ে কখনো সরকার মানে চলতে পারে না। মানে এই যে আপনি বললেন যে সরকার পরিচালনা যে কতটা কঠিন, এটা হয়তো হ্যাঁ, উনি দায়িত্ব নিয়ে এসে বুঝেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, কঠিন তো তখনই মনে হবে যখন নাকি কেউ ভালোভাবে সরকার চালাতে চাইবে। কিন্তু ওনারা হুম। কি সরকারটাকে ভালোভাবে চালানোর কোনো চেষ্টা কি ওনাদের মধ্যে ছিল, নাকি ওনারা নিজেরাই এর সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন? না, তাদের কোনো চেষ্টা ছিল না, তাদের একটাই চেষ্টা ছিল আওয়ামী লীগকে নিঃশেষ করো। আওয়ামী লীগকে নিঃশেষ করো, জামাতকে প্রতিষ্ঠিত করো, এনসিপি কে প্রতিষ্ঠিত করো, এটাই ছিল তাদের লক্ষ্য। দেশের জনগণের কি কল্যাণ হচ্ছে সেটা তাদের কোনো
কোনো বিষয় ছিল না। আওয়ামী লীগকে দুর্নীতির প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে সে দেখা গেল যে সে নিজেই দুর্নীতির প্রতীক হিসাবে এখন বাংলাদেশের শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছে। তার থেকে নিকৃষ্ট শাসন এখন কেউ দিয়েছে বলে এখন আর বলা হয় না, এবং এরশাদ থেকেও খারাপ শাসন দিয়ে গেছে। আসলে শেখ হাসিনার তুলনা সঙ্গে তুলনা করলে তো অবশ্যই খারাপ ছিল, সেটা পরিসংখ্যানই বলতেছে। সো বিশ্বমঞ্চে এই যে সাধু ভাবমূর্তি ইউনূস ধরে নিয়েছিল যে বাস্তবে যে এই মানে ব্যবস্থাটা বদলানো যে কত কঠিন পরীক্ষা, যে সেটা সে মানে প্রমাণ দিয়েছে আর কি, যে সে যে কতটা ব্যর্থ, এবং সে প্রশ্নগুলো এখন উঠতেই পারে। জি। আমরা আরো কিন্তু লক্ষ্য করেছি যে এই জিনিসটা আমি একটু জানতে চাই, আমার কাছে আমি নিজে একটু কনফিউজ, যে এই যে এত দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে আছে এবং যারা দুর্নীতি করেছে বলে আমরাও বিভিন্ন সময় আলোচনা করেছি, তাদের সেই দুর্নীতির কোনো বিচারের উদ্যোগ কিন্তু কেউ নিচ্ছে না। এবং এই সরকারের আমল আমরা দেখছি আদালতেও যা যে দু একটা বিচারের জন্য দুজন করেছে মামলা হুম। হিসাবে গৃহীত হয়নি। তো যদি বিচার না হয় তাহলে এটা কি উদাহরণ তৈরি করবে? এটা উদাহরণ তৈরি করবে যে মানুষ বুঝে নেবে যে ইউনূসকে ওয়াকওভার দেওয়া হয়েছে, ইউনূসের সাথে এমন কোনো আন্ডার টেবিল ডিল হয়েছে এই সরকারের, যাতে করে তারা তাকে ছাড় দিচ্ছে, তার সাংবাদিকদের ছাড় দিচ্ছে। এটা তো এটা তো প্রতিষ্ঠিত। ইউনূস এসেছিল ওর কার্যক্রমে জামাতকে প্রতিষ্ঠিত করা, মুক্তিযুদ্ধকে ধ্বংস করা, অর্থনৈতিকভাবে লাভবান হওয়া, এবং দেশটাকে আমেরিকার হাতে তুলে দিয়ে যাওয়া। এগুলো তার নীল নকশা অনুযায়ী সে খুবই সফল হয়েছে, এবং এই সফলতার পিছনে বর্তমান সরকারের সাথে তার কি ডিল হয়েছে সেটা তো কেউ জানে না। এই যে ফেব্রুয়ারিতে গিয়ে যে ইয়েতে যুক্তরাজ্যে গিয়ে তারেক রহমানের সঙ্গে তার কোন গোপন চুক্তি হয়েছে, কোন ক্ষমতা বলে আপনার আহ, তার পররাষ্ট্রমন্ত্রী এখন আগে জনই থাকে। হ্যাঁ, তো সবকিছু নিয়ে মানুষের মধ্যে তো একটা ধূম্রজাল আছেই, কিন্তু সেটা তারাই ক্লিয়ার করবে। কিন্তু এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে ইউনূসের প্রশাসন যেভাবে চলছিল, এই প্রশাসন যে খুব ভিন্ন কিছু করছে তা না। কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসছে, জামাতি কিছু লোককে পরিবর্তন করে অন্য কাউকে দিচ্ছে, কিন্তু ইউনূসের লোকগুলো তো ঠিক মতোই বহাল তবিয়তে আছে। যত অথর্ব যেখানে যে যে আছে তাকে সেখানে রেখে দিয়েছে। জি। আমরা দেখেছি আপনি যে এই পররাষ্ট্রমন্ত্রীর কথা বললেন, আমরা দেখলাম যে এই পররাষ্ট্র নীতি আমাদের যেটা, সেখানে আমরা এবার প্রথমে আমাদের প্রধানমন্ত্রীর প্রথম যে সফরটা হলো সেটা হ্যাঁ। মালয়েশিয়া হয়ে চীনে গেল। এবং হুম। চীনে যাওয়ার ফলে আমাদের যে আঞ্চলিক যে ভূ রাজনৈতিক যে হুম। মানে আঞ্চলিক রাজনীতি, এখানে কি হ্যাঁ, কিছুটা পরিবর্তন অথবা প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? অথবা চীন থেকেই বা আমরা কি পেলাম? চীন থেকে কি পেলাম এখনো পর্যন্ত আমরা বড় ধরনের ক্লিয়ার আমরা হতে পারি নাই। সে অর্থে যদি বলতে যাই যে পাওয়ার অর্থ যদি বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট যদি আমরা মনে করি যে চীন দিয়েছে, সে অর্থে সেটা এখনো প্রকাশিত না। কতজন চীনা বিজনেসম্যান বাংলাদেশে আসতে চায়, তারা রিলোকেশনের কথা বলেছে, তাদের কিছু কিছু ফ্যাক্টরি বা বাংলাদেশের সাথে তাদের আগ্রহ প্রকাশ করেছে যখন প্রধানমন্ত্রী তাদের সাথে সেখানে বৈঠক করেছিল। এবং বাংলাদেশ তো তাদের জন্য অলরেডি আনোয়ারাতে একটা ইকোনমিক জোন তৈরি করেছে। এবারে সফরে এই আরেকটা জোনের কথা উঠে এসেছে, সেটা হচ্ছে যে মোংলায় একটা ইকোনমিক জোন করা। এটা ইন্ডিয়াকে দিয়েছিল বিগত শেখ হাসিনা সরকার, কিন্তু ইন্ডিয়া যথাসময়ে এটা ঠিক মতো করতে পারেনি, কিংবা ইন্ডিয়াকে পছন্দ নয়, সেই জন্য হতে পারে ইউনুস এটা বাতিল করেছে। এখন সেখানে জাপান চায়নাকে আমন্ত্রণ জানানো হয়েছে। চায়না সেটা কি করে এখনো আমরা জানি না। এই বৈঠকে আমরা যদি খেয়াল করে দেখি দেখি যে ইনভেস্টমেন্টের সেটা সরাসরি কোনো আসে নাই। সহযোগিতার ক্ষেত্রটাও ক্লিয়ার হয়নি কত কত দিচ্ছে। এর আগে চাইনিজ প্রেসিডেন্ট যখন বাংলাদেশ সফর করেছিলেন তখন 27 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের কথা উঠেছিল। সেই দীর্ঘ মনে হয় 10 বছর হয়ে গেছে উনি এসেছিলেন যে। তো মাত্র সাড়ে সাত 7 বিলিয়ন বা 7.5 বিলিয়নের মতো ইনভেস্টমেন্ট হয়েছে।
এবং যেগুলো ইনভেস্টমেন্ট হচ্ছে খুবই ধীর গতি, মানে চাইনিজ ইনভেস্টমেন্ট গুলো। বাংলাদেশের তরফ থেকে তো বারবার বলা হচ্ছে যে যাতে ইনভেস্টমেন্ট দ্রুত হয় এবং আরো বাড়ে। আর আর যে ঋণ সুবিধা যেটা আছে, ঋণের হার, সেই সরি এটা কি বলে, সুদের হার, সেটা যাতে একটু কমে। এবং আহ, বাংলাদেশ ঋণ পরিশোধ করার ক্ষেত্রে টেনিউরটা যাতে আরো বাড়ে। তো এই সমস্ত বিষয়গুলো এবারও আলোচনা হয়েছে এবং 13টা সমঝোতা স্বাক্ষর হয়েছে বাংলাদেশ এবং চীনের মধ্যে। তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ছিল। আর আহ প্রতিরক্ষা বিষয়ে কথা বলেছে যে সামনে তারা একটা আলোচনা করে একটা আউটলাইন তৈরি করবে, কোন কোন বিষয়গুলোতে তারা সহযোগিতা করতে পারে, একটা ওয়ার্ক ফ্রেম তৈরি করবে যেটা তাদের ভাষায়। আর যথারীতি রীতি বাংলাদেশ তাইওয়ান ইস্যুতে একমত হয়েছে। বাংলাদেশের সবসময় এক চীন নীতির বিশ্বাসী, তাইওয়ানকে বাংলাদেশ ওন করে না। তারপর আর যে বিষয়গুলো আছে, রোহিঙ্গা একটা বড় ইস্যু। এই রোহিঙ্গা ইস্যুর আমি কোনো বড় ধরনের সমাধান এখানে এই আলোচনায় এসে দেখি নাই। সেই গতানুগতিক একই কথা যে মায়ানমারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। এই সহযোগিতার প্রতিশ্রুতি চায়না বহু আগে থেকে আমাদেরকে দিয়েছে, কিন্তু সেটা তারা রাখে নাই। তারা মধ্যস্থতাকারী হিসাবে খুবই অসৎ এবং তারা বরাবরই মায়ানমারের পক্ষ নিয়ে আছে। এবং বাংলাদেশের সাথে তাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে যে সীমান্তে আমাদের মায়ানমারের সঙ্গে অনেক জায়গায় মাইন পোতা আছে। সেগুলা নিয়ে আমরা একটা চাইনি সহযোগিতা চাওয়া উচিত ছিল বা চেয়েছে হয়তো। আমি জানি না এটা নিয়ে কি করেছে তারা। আর সীমান্ত রোহিঙ্গা ইস্যু যেহেতু বড় ইস্যু, রোহিঙ্গাদের আহ, এটা সমাধান হওয়া আমাদের জন্য এসেনশিয়াল। আর সবচেয়ে বড় ধরনের একটা ব্রেকিং হচ্ছে যে চাইনার তরফ থেকে আমাদের সঙ্গে বাংলাদেশ, মায়ানমার এবং চায়না একটা ইকোনমিক ডোর দাবি করা হয়েছে। তারা চেয়েছে যে আমাদের তিন দেশের মধ্যে যাতে একটা ইকোনমিক ডোর তৈরি করা হয়, যাতে করে বাংলাদেশের সাথে চায়না সরাসরি বিজনেস হয়। এবং সরাসরি বিজনেস মানে অবশ্যই সেটা মায়ানমারের সাথেও বাংলাদেশের ইকোনমিক ডোর যদি তৈরি হয় সেটা কার্যকর হবে। কিন্তু এই ইকোনমিক ডোর নিয়ে, করিডোর দেওয়া নিয়ে, ডোর মানে করিডোর দেওয়া, এই করিডোর দেওয়া নিয়ে এর আগেও বহুবার কথা হয়েছিল। খালেদা জিয়ার সরকার যখন আগে ছিল 2001 সালে, তখনও আপনার লুকিস্ট পলিসির অংশ হিসাবে বাংলাদেশ চেয়েছিল একটা ইকোনমি এই করিডোর এখানে তৈরি করার জন্য, তার সাথে যাতে করে কুনমিনের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ হয়, এবং কারণ সেটা সবচেয়ে কাছের হয়। কিন্তু ওই উদ্যোগ আর মানে আলোর মুখ দেখেনি। এবার কতটা আলোর মুখ দেখবে আমি জানি না, কারণ চায়না নিজেরাই প্রস্তাব করেছে। আবার বাংলাদেশের তরফ থেকে এখনো এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলা হয়নি। তো এগুলোই হচ্ছে মূল বিষয় ছিল। আর বাংলাদেশের তিস্তার ইস্যুতে তারা তো সহযোগিতার কথা বলেছে। তারা অলরেডি এটাকে কি বলে, গ্রাউন্ডে পরীক্ষা করা যে বিষয়টা সেটা করেছে। এখন সহযোগিতা কতটা আশা করা যায় জানি না। শুধু তিস্তা নয়, তিস্তা সহ অন্যান্য আহ, নদীর ক্ষেত্র, আহ, নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করার কথা বলা হয়েছে। তিস্তার ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ সেটা ফারাক্কার নিচে। এবং এটা এটা নিয়ে বাংলাদেশ একটা বড় ধরনের স্বপ্ন দেখছে যে এরকম একটা বড় প্রজেক্ট যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশের বহু অঞ্চল আপনার আহ শুকিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে, পাশাপাশি কৃষিক্ষেত্রে একটা বিপ্লব আসবে। জি। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আমি একটা ঠিক পলিটিক্স অথবা এই ধরনের ঘটনার বাইরে অনেকটা ব্যক্তিগত একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যে এই বিশ্বকাপটা এখন মোটামুটি চলছে। আমার ধারণা রাত জেগে আপনিও খেলা দেখছেন কিনা জানি না। টাইমিংটা আমাদের জন্য খুবই একটা হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও এই বিশ্বকাপ এখন পর্যন্ত যা দেখছেন, প্রথম পর্যায়ের খেলা প্রায় শেষ, গ্রুপ পর্যায়ের খেলা। আমার দুটো প্রশ্ন আপনার কাছে যে কেমন লাগছে, এবং আপনার কোনো ফেভারিট দল আছে কিনা, সেই দলের পারফরমেন্স নিয়ে কিছু বলবেন। আমি ভেরি ফ্র্যাঙ্কলি আমি খুব সিরিয়াসলি খেলা দেখছি না এই জন্য যে টাইমটা খুবই মানে উল্টাপাল্টা। এইটা হয়তো গ্রুপ পর্বের খেলা শেষ হলে পরবর্তী পর্যায়গুলো দেখতে পারবো।
আর আমার এমবাপ্পে খুব পছন্দের, একটা ইয়াং তেজি প্লেয়ার। তো এমবাপ্পের জন্য আমি চায়নাকে, ফ্রান্সকে সাপোর্ট করছিলাম গত বছর থেকে। আর এর আগে আমি জার্মানিকে সাপোর্ট করেছিলাম 3 বার। জার্মানিও ভালো করেছে। আর তার অনেক আগে যখন স্টুডেন্ট লাইফে ছিলাম বা তারও পরে ব্রাজিলকে সাপোর্ট করতাম। তো ব্রাজিল আমাকে খুব হতাশ করেছে। আমি ব্রাজিলকে নিয়ে এখন আর, মানে নেইমার ভালো খেলে, সেটা একটা ভালো বিষয়, কিন্তু আমি ব্রাজিলকে এখন আর ওইভাবে মানে ইয়ে করি না। মনের গহীনে একটা টান আছে, কিন্তু ওইভাবে আর প্রিয় দল নয় এখন। প্রিয় দল বলতে কোনোটাই না। তবে এমবাপ্পের জন্য ফ্রান্সের প্রতি আমার একটু ভালোবাসা জন্মেছে। আর আর যে যে ধরুন ব্রাজিল হলে আর্জেন্টিনার ভালো খেলায় যাদের মন জ্বলে, আমার ওইরকম জ্বলে না। মজা করি, কিন্তু তার মানে এই নয় যে আমি আর্জেন্টিনার বিরোধী। আমি মেসির সাথে তো কারো তুলনায় হয় না। সো রাইট। এবং বাংলাদেশের লোকজনও এত ক্রেজি মেসির খেলার জন্য। তো সেদিক থেকে আমার মনে হয় যে আহ বাংলাদেশে তো 2 পার্টি হয়ে আছে অলরেডি। আমার পার্টি হয়তো মেসি, এমবাপ্পের পার্টি বোধহয় হয়তো কম আছে। তারপর আমি চাই যে ফ্রান্স এবার বিশ্বকাপটা জিতুক। আর বাংলাদেশের বেশিরভাগ লোক যেহেতু আর্জেন্টিনাকে চাচ্ছে, আহ তারাও, এবং আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটাও যদি সফল হয়, মোট কথা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি ফ্রান্স, এই 4 দলের মধ্যে যদি যে কেউ জিতে আমি খুশি হব। ইভেন পর্তুগাল জিতলেও খুশি, কারণ CR7 তার শেষ বেলায় যদি একটা কাপ নিতে পারে, তার হুম। জন্য একটা গৌরবের হবে। এর বাইরে না, এর বাইরে অন্য দলগুলোর খেলা ওইভাবে আগ্রহী না আমি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা অনেক কিছু শুনলেন আনিস আলমগীরের কাছে। রাজনীতি নিয়ে শুনলেন, আমাদের কূটনীতি নিয়ে শুনলেন, এবং ওনার এক সময়কার ওনার বড় ভাই, ওনার এলাকার বড় ভাই ডক্টর ইউনূস সম্পর্কে শুনলেন। আপনাদের কেমন লাগলো জানাবেন। বিশ্বকাপে ফুটবল দেখেন, রাত জেগে দেখেন। আমিও রাত জেগে দেখতে যাই, একটু ঝামেলা পড়ে যায়, সকালে ঝিমুনি আসে, তারপর দেখছি, কারণ আমাদের বিনোদন তো আসলে এখানেই। তবে আমি একটা জিনিস খুব বেশ কৌতূহল নিয়ে লক্ষ্য করলাম, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আনিস আলমগীরের কিন্তু এত কোনো পছন্দের দল নেই। অনেককে আমি দেখি। আজ আবার ডাক্তারদের নিয়ে একটু কথা বলবো। মাঝে ভেবেছিলাম যে ডাক্তারদের নিয়ে কথাটা তার বলবো না, কারণ আমার কিছু মন্তব্য নিয়ে অনেক ডাক্তাররা খুব মনক্ষুণ্ণ হয়েছেন, হইচই করেছেন। আমি আমার ব্যাখ্যা দিয়েছিলাম, তারপরেও তাদের দুঃখ কমেনি, আমিও দুঃখ প্রকাশ করেছি, সেগুলো গিয়েছিল। তারপরে ভেবেছিলাম যে না, আর না। কিন্তু ইন্টারেস্টিং হলো কি জানেন, একটা আমার অভিজ্ঞতার কথা বলি। আমি জীবনে যত বছর সাংবাদিকতা করেছি, এই সাংবাদিকতা জীবনে আমি দীর্ঘদিন রিপোর্টার ছিলাম। আমি যত রিপোর্ট করেছি, সেই রিপোর্টের সিংহভাগ রিপোর্টই ছিল, মানে আমার তো মনে হয় 70 ভাগেরও বেশি রিপোর্ট ছিল এই ডাক্তার, স্বাস্থ্য ব্যবস্থা, ওষুধ, হাসপাতাল, এগুলো নিয়ে। এবং ডাক্তারদের নিয়ে যে রিপোর্টগুলি করেছি, সেগুলো ডাক্তারদের নানা রকম বঞ্চনা, প্রশাসনিক বঞ্চনা, ক্যাডারগত বঞ্চনা, এগুলো নিয়ে বেশি রিপোর্ট করেছি। যা হোক, তারপরেও ভুল বুঝাবুঝি হয়েছে, সেটা নিয়ে আমি কথা বলবো না আজকে। কিন্তু আজকে আমি 2জন ডাক্তারকে নিয়ে কথা বলবো, এবং এদের একজনকে নিয়ে গতকালকে একটু বলেছিলাম। সেটা হলো যে আইনের শাসন কাকে বলে আসলে। বগুড়ার খুব পরিচিত এবং বিখ্যাত একজন ডাক্তার, ডাক্তার মিশু নামে যাকে সবাই চেনেন, যার আসল নাম ডাক্তার সামির হোসেন মিশু, তাকে একটা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এটা নিয়ে গতকালকে আমি কথা বলেছিলাম যে এটা কিভাবে হয়, 2024-এর মামলায় ওনাকে গ্রেপ্তার করতে হলো কেন, ওনার কি অপরাধ ছিল। সম্ভবত অপরাধ ছিল, উনি আওয়ামীপন্থী একজন ডাক্তার ছিলেন। মানে ডাক্তারদের তো অনেকগুলি সংগঠন আছে, একটা বিএনপিপন্থী, জামাতপন্থী, জাসদপন্থী, মানে বামপন্থী, আবার আওয়ামীপন্থীও আছে। এবং এই অপরাধে 2024-এ সে গণ আন্দোলনের সময়
যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহকে নিয়ে তার উপর মামলা করা হয়েছে। এবং তার বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগটা হলো মোহাম্মদ আরাফ নামে একজন লোক, যিনি দাবি করেছেন যে ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে থাকার সময় অনেকে তাদের মধ্যে শেষ হওয়ার অনেকে আহত হয়েছে, এবং আহতদের নিয়ে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয়েছে। এবং সেখানে তখন আউটডোরে এই ডাক্তার মিশু ছিলেন, এবং উনি এই আহতদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন। এই জন্য তার বিরুদ্ধে এতদিন পরে তার মনে হয়েছে একটা মামলা করা দরকার, মামলা করেছেন। এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার নিয়ে একটা অনুষ্ঠানে ছিলেন, একটা জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন, সেখান থেকে ধরে নিয়ে যেয়ে মামলা করা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, আদালতে হাজির করা হয়েছে। আদালত জামিন দেয়নি এবং উনি এখন কারাগারে আছেন। ডাক্তার মিশু গরিবের ডাক্তার হিসেবে বগুড়ায় খুবই পরিচিত লোক। গরিবের ডাক্তার এই অর্থে, ওনার কাছে যে যদি কেউ বলে আমার টাকা নাই, উনি বিনা পয়সায় তার রোগীটাকে দেখেন, এবং ওনাকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে সবাই চেনেন। এখন তাকে ধরে নেওয়া যাওয়া হলো, কোনো ডাক্তার কিন্তু এর প্রতিবাদ করেনি। ভেরি ইন্টারেস্টিং। এই যে ডাক্তারদের এত এত সংগঠনে এত এত বড় বড় নেতা টেতা আছেন, কেউ প্রতিবাদ করেনি, কেউ একটা মিছিল করেনি। আমার বিরুদ্ধে কিন্তু মিছিল হয়েছিল, আমার বিরুদ্ধে মানববন্ধন হয়েছিল। ঠিক আছে, আমি খারাপ লোক, ডাক্তার মিশুর তো আপনাদের প্রফেশনের একজন লোক, কই তার ব্যাপারে তো আপনারা মাঠে নামলেন না। একজন নেমেছে। কে নেমেছে জানেন? দেশের বাইরে প্যারিসে থাকা ডাক্তার পিনাকি ভট্টাচার্য, তিনি নেমেছেন। এবং তিনি বলেছেন যে মিশুর সঙ্গে, মিশু তার বন্ধু, এটা বলেছেন, মিশু তার খুব ক্লোজ বন্ধু, কিন্তু পাশাপাশি উনি এটাও বলেছেন মিশুর সঙ্গে তার রাজনৈতিক কোনো মিল নাই। মিশু ভিন্ন একটা রাজনীতি করে। মিশু যে রাজনীতি করেন, পিনাকি তার সম্পূর্ণ বিপরীত রাজনীতি করেন। এই জায়গায় তাদের কোনো মিল নেই। কিন্তু পিনাকি এটা নিয়ে দুইটা পোস্ট দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে, এবং সেখানে উনি বলেছেন যে মিশু কীভাবে অন্যায়ের শিকার হয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এবং তাকে মিথ্যা মামলা করা হয়েছে। তার কাছে টাকা চাওয়া হয়েছিল, টাকা দেননি বলে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং পিনাকির পোস্টগুলো আপনারা পড়তে পারেন। দেখেন, ডাক্তার পিনাকির সঙ্গে কিন্তু আমার বহু বাহাস হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আমার সঙ্গে তার তর্ক হয়েছে। মানে উনি ওনার মতো বলেছেন, আমি তার জবাব দিয়েছি, এবং এগুলোর মধ্যে কিছু অশালীন শব্দ উনি তো প্রায়ই ব্যবহার করেন, আমার সম্বন্ধে উচ্চারণও করেছেন। কিন্তু আমি কিন্তু সবসময় বলেছি ওনার ব্যাপারে কিন্তু আমার কোনো ক্ষোভ নাই ভাই। যার যা মনে হবে সে তা বলবে, তার চিন্তার কথা বলবে। সবার তো প্রকাশভঙ্গি একরকম হবে না। কিন্তু আমি এই জায়গাটাতে এই মিশুকে নিয়ে, ডাক্তার মিশুকে নিয়ে, ওনার বন্ধু মিশুকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের বিশাল দুইটা পোস্ট আমি পড়েছি, এবং আমার কাছে ওনার জন্য মনে হয়েছে যে এই ফিলিংসটা আর কোনো ডাক্তারের মধ্যে কেন আসলো না? আমাদের ডাক্তারদের কি বিবেক বুদ্ধির লোপ পেয়ে গেছে? ওনারা কি ওনাদের প্র্যাকটিস নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছেন যে একটা প্রতিবাদ করতে গেলে যতটুকু সময় যাবে অতটুকু সময় ওনারা দিতে পারবেন না ওনাদের স্বজাতির একজন লোকের জন্য? আমি আসলে হতাশ হয়েছি। তবে একটা পিনাকি ভট্টাচার্যের একটা ব্যাপার নিয়ে আমার একটা আপত্তি আছে, সেটা হলো, দেখেন উনি যেটা বলেছেন যে ওনাকে একটা ভুয়া মামলায় জড়ানো হয়েছে। আমি পিনাকি বাবুকে জিজ্ঞাসা করি, জানতে চাই, ভাই এই ধরনের মামলা কি বাংলাদেশে এটাই প্রথম? এটাই প্রথম না, এ ধরনের মামলা হাজার হাজার আছে। সেই মামলাগুলি নিয়ে আপনি কিছু বলেন। আপনার বন্ধু যদি ধরা না পড়তো তাহলে তো এই কথাগুলি আপনি বলতেন না। আপনি বন্ধুর জন্য বলেছেন, করেছেন, এটা কিন্তু আমি এইভাবে দেখি না। আমি দেখি আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করেছেন, ওই অন্যায়ের শিকার ওই লোকটা আপনার বন্ধু না হলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনিও বন্ধুত্বের কারণে করেছেন, আমি হ্যাপি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার মূল লক্ষ্যটা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা, সেই জায়গাটা আপনি টাচ করেছেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু পাশাপাশি এটাও বলছি, এরকম সংখ্যা কত হবে বলেন আপনি? কত অসহায় নিরীহ কিছু জানে না, বোঝে না, তাদেরকে নিয়ে ঢুকে দেওয়া হয়েছে মামলায়। এবং যত মামলা এখন হচ্ছে, মানে অন্য একটা ঘটনা, সে অপরাধী হয়তো হতেও পারে, তাকে ধরেছে 2 বছর আগে একটা মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে পুরনো মামলায় ঢুকিয়ে দেওয়ার প্রবণতা, এটাকে কি আমরা আইনের শাসন বলবো? এবং
এই আইনের যে অপশাসন, আইনের নামে যে অপশাসন, এক্ষেত্রে আমি ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ভূমিকা কামনা করছি, প্রত্যাশা করছি। আমি বলেছিলাম দুজন ডাক্তার নিয়ে কথা বলবো, আরেকজন ডাক্তার নিয়ে কথা বলি। তিনি হচ্ছেন ডক্টর ABM আবদুল্লাহ, প্রফেসর ডক্টর ABM আবদুল্লাহ। উনি এমিরেটাস প্রফেসর ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, এবং সেটা বেশ মানে আপনার শেখ হাসিনা সরকারের শেষ দিকে উনি এই পদ ওনাকে দেওয়া হয়েছিল। এটা একটা সম্মানজনক পদ। এমিরেটাস অধ্যাপক কিন্তু কারো চাকরি মেয়াদ শেষ হয়ে গেলে, চাকরি জীবন শেষ হয়ে গেলে সম্মানসূচক তাকে এই দায়িত্বটা দেওয়া হয়, তাকে একটা বসার জায়গা দেওয়া হয়, তাকে কিছু ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করা হয়। উনি চাইলে কিছু ক্লাস নিতে পারেন, কিছু গবেষণা করতে পারেন, এগুলো করার জন্য ওনাকে একটা সুযোগ দেওয়া হয়। মেডিকেল ডাক্তারদের মধ্যে মানে আপনার মেডিকেল সায়েন্সের দিক দিয়ে আমি বিবেচনা করি, আমি জানি না অন্য ডাক্তাররা কী বলবেন, আমি তো কিছু কিছু খবর টবর রাখি ডাক্তারদের। বাংলাদেশে যদি একজন ডাক্তারকে এমিরেটাস অধ্যাপকের পদ দেওয়া যায়, তিনি নিঃসন্দেহে ডক্টর ABM আবদুল্লাহ। ডক্টর ABM আবদুল্লাহর প্রকাশনা, মেডিসিনের উপরে লেখা ওনার বই, দেশে বিদেশে পাঠ্য বই, ওটা আজকে থেকে না, কিন্তু আরও অনেক বছর আগে থেকে। এই আওয়ামী লীগ সরকার যে 2009 ক্ষমতা এসেছে, তারও আগে থেকে প্রফেসর ABM আবদুল্লাহর বই স্টুডেন্টরা পাঠ্য বই হিসেবে পড়ে, MBBS স্টুডেন্টরা পড়েন। ওনার দেশে বিদেশে অনেকগুলি প্রকাশনা, ওনার গ্রন্থের সঙ্গে প্রায় 10-12টা। এমন একজন লোককে এমিরেটাস অধ্যাপক পদে নিয়োগ দিয়ে, যারাই দেখ, সেটা হাসিনা দেখ, সেটা এরশাদ দেখ, সেটা যে কেউ দেখ, কিন্তু এটা কিন্তু যোগ্য লোককেই দেওয়া হয়েছিল। সেই পদটা আজকে এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তার সেই এমিরেটাস অধ্যাপক হিসেবে নিয়োগটাকে বাতিল করেছে। কেবল বাতিল করে শেষ করেনি, সেই সঙ্গে বলেছে যে তার সেই সময়ে সে যে বেতনটা পেয়েছে, এই বেতনটা তাকে বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে হবে। এ নিয়ে প্রফেসর আবদুল্লাহর একটা প্রতিক্রিয়াও দেখলাম। ওনার প্রতিক্রিয়া দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে উনি এত আহত হয়েছেন, মানে ওনার অনেক ছাত্র, দেশের বড় বড় প্রফেসর, ওনার অনেক ছাত্র। এবং বিশ্বাস করেন, আমি এ যাবৎকালে কখনো কোনো দিন প্রফেসর ABM আবদুল্লাহর ব্যাপারে কোনো নেতিবাচক কথা আমি কোনো চিকিৎসক কিংবা অন্য কারোর মুখে শুনিনি, এই পর্যন্ত শুনিনি ভাই। বাংলাদেশে যদি একজন ঋষিতুল্য ডাক্তার থেকে থাকেন, তা এটা এই প্রফেসর ABM আবদুল্লাহ। আমি যখন ডাক্তারদের সম্পর্কে একটা মন্তব্য করেছিলাম, আমাকে অনেকে বলেছিলেন, আমারই একজন পরিচিত, উনিও একজন ডাক্তার প্রফেসর, উনি আমাকে বলেছিলেন, আপনি যেটা বললেন, আপনার কাছে গিয়ে এটা বলার সময় একবার প্রফেসর ABM আবদুল্লাহর চেহারাটা মনে ভাসেনি। বিশেষ করে আমি লজ্জা পেয়েছিলাম। আমি বলেছিলাম, ভাই আমি তো ঢালাওভাবে সবাইকে বলিনি, আমি কাউকে কাউকে বলেছিলাম, কিন্তু তারপরেও আমার বলাটা ওইভাবে শব্দটা উচ্চারণ করা ঠিক হয়নি, এটা আমি স্বীকার করেছিলাম। কিন্তু পাশাপাশি আমি এটাও বলেছিলাম, দেখুন প্রফেসর ABM আবদুল্লাহ হলো উদাহরণযোগ্য একজন মানুষ, তো তাকে অপমান করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কী অর্জন করলো আমি এটা এখনও বুঝতে পারি না। এবং আমি এটাও বলবো, হ্যাঁ ঠিক আছে, ওনার অপরাধ নিশ্চয়ই একটা ছিল, উনি ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। এখন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হওয়া যদি অপরাধ হয়, দেশে এখনও একজন প্রধানমন্ত্রী আছেন, তারও একজন ব্যক্তিগত চিকিৎসক থাকবেন, সরকার পরিবর্তন হলে কি তিনিও অপমানিত হবেন? তাহলে তো কেউ ব্যক্তিগত চিকিৎসক হতে যাবেন না, ধান্দাবাজার যাবেন, আর কেউ যাবেন না। ওই সময়ে কিন্তু এই শেখ হাসিনার আমলে খালেদা জিয়ারও একজন ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, ডক্টর AJF জাহিদ হোসেন, উনি এখন মন্ত্রী পদে আছেন। কই তখন তো ওনাকে অপমান করা হয়নি এভাবে? ওনাকে কি বলা হয়েছিল যে তুমি বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবো? উনি তো দুইটা বড় বড় হাসপাতালে প্র্যাকটিস করতেন, ল্যাব এইডে প্র্যাকটিস করতেন, ইবনে সিনায় প্র্যাকটিস করতেন। ওনাকে প্র্যাকটিস থামিয়ে দেওয়া হয়েছিল? ওনাকে কোনো মব করা হয়েছিল? উনি তখন মন্ত্রীও হয়েছেন। তো এই বিষয়গুলি ডক্টর জাহিদ হোসেন কি দেখেন না?
যে ওনাদের একজন টিচারকে কীভাবে অপমান করা হলো। হতে পারে ভিন্ন মতের, হতে পারে একজন আওয়ামী লীগ করবে, একজন জামাত করবে, একজন জাসদ করবে, একজন অন্য কোনো বাম দল করবে, হতেই পারে, এটা তো ব্যক্তিগত ব্যাপার। ডক্টর এবিএম আবদুল্লাহ উনি ওনার চিকিৎসা জীবনে, ওনার প্রফেশনাল লাইফে, চাকরি জীবনে উনি কাউকে দলীয় কারণে কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছেন, একটা উদাহরণ কেউ দিতে পারবেন? তাহলে ওনার সঙ্গে এত বড় দুর্ব্যবহারটা না করলে হতো না। আমি ডক্টর মিশু এবং ডক্টর প্রফেসর আবদুল্লাহ, আমি দুজনকে কিন্তু একইভাবে দেখতে চাই। আমি দেখতে চাই এই কারণে যে তারা একটা পেশায় আছেন এবং দুইজনেরই প্রচুর সুনাম। আজকে দেখবেন, আমি একটা কথা বলি আপনাদেরকে ফাঁকে, আজকে দেখবেন একজন অধ্যাপকের কাছে যান আপনি ডাক্তার চিকিৎসা করতে, তার ভিজিট দেখবেন কত টাকা, ১,৫০০ ২,০০০ টাকা পর্যন্ত একজন প্রফেসরের ভিজিট আছে। যারা জানেন তাদেরকে বলি, প্রফেসর আবদুল্লাহর ভিজিট কি ৫০০ টাকা পর্যন্ত ছাড়িয়েছিল? উনি ভিজিট এত কম নিতেন। উনি যখন প্রফেসর, ডেঙ্গুর সময়, আমার সময় কিছু স্মৃতি আছে, এই যে বাংলাদেশের ডেঙ্গু রোগ, আমরা যেটা ডেঙ্গু বলি, এই ডেঙ্গু রোগটা যে বাংলাদেশে যে ডেঙ্গু নামে একটা রোগ আছে, এটা প্রথম বলেছিলেন এই প্রফেসর ডক্টর এবিএম আবদুল্লাহ। প্রথম উনি আইডেন্টিফাই করেছিলেন যে এই রোগটা, যে রোগে মারা যাচ্ছে, এই রোগটা ডেঙ্গু রোগ, এই রোগটা এডিস মশার কারণে হয়। এটা প্রথম বলেছিলেন প্রফেসর ডক্টর এবিএম আবদুল্লাহ। এবং সেই রিপোর্ট প্রথম পত্রিকার পাতায় লিখেছিলাম আমি, তখন আমি জনকণ্ঠে চাকরি করতাম। যারা সাংবাদিকতা করেন তারা জানেন, যারা ওই সময় চিকিৎসক আছেন তারাও জানেন। যাই হোক, সেটা এক ব্যাপার, এটা প্রাসঙ্গিক নয়। কিন্তু আমি যেটা বলছি যে প্রফেসর আবদুল্লাহ হলেন সেই মাপের একজন ডাক্তার। একজন ডাক্তার কিন্তু দেখলাম না প্রতিবাদ করতে প্রফেসর আবদুল্লাহর এই অপমান নিয়ে, অথবা ডাক্তার মিশরের এই অপমান নিয়ে। দুটোকেই কিন্তু আমার কাছে অপমান মনে হয়েছে।